আমি আসম জাহাঙ্গীর চৌধুরী টিটো, ব্যক্তি জীবনে একজন চিকিৎসক, অর্থোপেডিক সার্জন। এর পাশাপাশি শিল্পচর্চা, সংস্কৃতি চর্চা, এগুলো আমার এক ধরনের ভালো লাগা। অন্তর্গত ভালো লাগা আছে না কিছু, ঠিক তেমনি সরকারি চাকরি করেছি দীর্ঘদিন, এখন অবসর। চিকিৎসক হিসাবে আমার বিষয়টি হাড় জোড়া লাগানো এই জাতীয় বিষয়। হাড় মানেই মানুষ মনে করে একটু কঠিন বিষয়, এবং আমিও মানুষ হিসাবে হয়তোবা অমন একজন কঠিন মানুষ, কিন্তু এখানে একটি ভুল ভাবার সুযোগ আছে। সেটি হচ্ছে আমার ভিতরেও একটি সুন্দর কোমল মন আছে, যেটি হচ্ছে শিল্প এবং সংস্কৃতি দ্বারা ভীষণভাবে আক্রান্ত। ছোটবেলায় শিশু সংগঠন করতাম, খেলাঘর। আমি এই খেলাঘর ব্যাপারটিকে আমার জীবনে এমনভাবে দেখি যে আমার মানসিকতা গড়নে এই খেলাঘরের একটা বিরাট ভূমিকা ছিল, এবং আমি যে একটু কথা বলি, আমি যে একটু ভালো চিন্তা করতে পারি, এই বিষয়গুলো আমাকে আসলে খেলাঘর শিখিয়েছে। হ্যাঁ, তারও আগে আমি একদম আমার শৈশব 5 বছর পর্যন্ত আমি আসলে ফরিদপুরের একটু দূরে একটা থানা শহর ভাঙাতে থাকতাম। আমার বাবা সেখানে একজন চিকিৎসক ছিলেন। তার প্রথম সন্তান নই, আমি দ্বিতীয় সন্তান, কিন্তু প্রথম ছেলে হিসেবে আমার বোধহয় একটু ওই সময় আমি বেশ, আমার মনে পড়ে যে সেই সময়ে আমার বাড়িতে আমার একজন খালা থাকতেন। তিনি ওখানে থেকেই পড়ালেখা করতেন। তো আমার সেই খালা আমাকে আসলে শিল্পচর্চা, সংস্কৃতি চর্চা এই ব্যাপারটাতে হাতে খড়ি দিয়েছিলেন। আমার মনে আছে 3-4 বছর বয়স হবে, সে সময়ে আমাকে ছেলে মানুষ কিন্তু একটু মেয়ে সাজিয়ে কপালে ফিতে টিতে বেঁধে আমাকে এমন মজা হয় না, গায়ে সোনার গয়না, খুকুমণির বিয়ে হবে, বাজবে কত বাজনা, এই গানটা, কথাটি মনে করতে পারলাম কিনা, সঠিক হলো কিনা আমি জানি না, বুবুমণি বোধহয় হবে, খুকুমণি নয়। সেটা দিয়ে আমাকে আমার জীবনের প্রথম সাংস্কৃতিক চর্চা, আমি নাচলাম, আমার খালা আমাকে শেখালো। সেই থেকে শুরু, অর্থাৎ পড়ালেখা শুরুর আগে আমি নেচেছি। এরপর ওই খালা, যাকে আমি, আমার সেজো খালা, আমার মায়ের ছোট বোন, তিনি আমাকে পড়তে এবং ওই সময়টাতেই আবৃত্তি করবার যে একটা ঘটনা আছে, সেটি আমাকে শেখানোর চেষ্টা করেছে। তারপর ভাঙা থেকে চলে আসলাম ফরিদপুর। এরপর থেকে ফরিদপুরেই আছি। হ্যাঁ, কখনো কখনো বের হতে হয়েছে, পড়ালেখা করার জন্য বের হতে হয়েছে, কারণ পড়ালেখা তো এক বাঙালি মধ্যবিত্ত সমাজের জন্য একটি অন্যতম ব্যাপার। কিছু করে খেতে হবে, তো শুধু গান গেয়ে কবিতা পড়ে তো পেট চলবে না। বাবা মা শুধু এই কথাটাই বলতো বারবার। এনিওয়ে, এভাবে করেই
ফরিদপুরে আমি গোয়ালচামট নামক এলাকায় একটি বিখ্যাত বিল্ডিং ছিল, নাম তার স্বর্ণকুটির। এখন এটা মার্কেট হয়ে গেছে, সেই বাড়িটা ভেঙে ফেলা হয়েছে জেলা পরিষদের। ওটা আমার বাবার সরকারি কোয়ার্টার ছিল, ওখানে আমি 12 বছর থেকেছি। অর্থাৎ এসে আমি ক্লাস 2-তে গোয়ালচামট প্রাথমিক বিদ্যালয় সেখানে ভর্তি হই, এবং ওই বাসাতে ঠিক আমার বাসার একদম সঙ্গে মিশিয়ে ওই স্কুলটি, যেটাকে জয়নাল স্যারের পাঠশালা বলা হতো, কারণ ওই স্কুলের প্রধান শিক্ষকের নাম ছিল জয়নুল আবেদিন। এলাকায় বেশ প্রভাব ছিল, সামাজিক কাজ, খেলাধুলা, সমস্ত কিছুর সঙ্গে তার সম্পৃক্তিটা দারুণ ছিল, যার জন্য তার পরিচিতিও ভালো ছিল, এবং সবাই বলতো ওটা হলো জয়নাল স্যারের পাঠশালা। আমি সেই পাঠশালায় ক্লাস 5 পর্যন্ত পড়ি। তারপর ঘুরে ফিরে এই জেলা স্কুল, মাঝে একটু অন্য জায়গায়ও পড়েছি। জেলা স্কুল থেকে এসএসসি পাস করেছি। আমাদের ফরিদপুরের নামকরা কলেজ রাজেন্দ্র কলেজ থেকে এইচএসসি পাস করেছি। তারপর চিকিৎসক হিসাবে তৈরি করবার জন্য শেরেবাংলা মেডিকেল কলেজ বরিশালে পড়েছি। পরে ঢাকাতে পোস্ট গ্র্যাজুয়েশন করেছি, অর্থোপেডিক সার্জনও হয়েছি। কিন্তু মনের ওই সুকুমার ব্যাপারগুলো চাপা পড়ে থাকেনি। প্রাইমারি স্কুলে যখন পড়ি তখন কেমন করে যেন স্যারেরা বুঝতে পারলো ছেলেটি আর যাই হোক একটু সুন্দর করে কথা বলতে পারে। সেজন্য তারা যখন দেখতাম যে স্কুলে কোনো মেহমান আসতো, কেমন করে যেন আমাকে পিক করত, আমাকে বলতো তুমি যে ওনাদের সঙ্গে কথা বলবে, এবং আমি খুব সুন্দরভাবে তাদের সঙ্গে কথা বলতাম। আমার ভিতরে একটা বোধ তৈরি হলো যে আমি বোধহয় একটু কথা বলতে পারি, না হলে কেন আমাকে এমন করে। তখন থেকেই আমার একটু হালকা হালকা মঞ্চে উঠবার প্রবণতা তৈরি হলো। কারো সামনে কিছু কথা বলার মতো কিছু হলে বলে ফেলতাম। এর জন্য কি হলো, কেউ কেউ একটু ইশরে পাকাও ভাবা শুরু করলো, যে বয়সের তুলনায় একটু বেশি বলে। কোনো কিছু পেতে হলে এর নেগেটিভ দিকটিকেও নিতে হয়, তাই আমিও নিলাম। এইভাবে করেই প্রাইমারি জীবন শেষ। তারপরে এই হাই স্কুল পিরিয়ডটা বলা যায় আমার খেলাঘর আন্দোলন করেই কাটিয়ে দিয়েছি। 1973 বা 74 হবে, আমার ঠিক এই মুহূর্তে আমি স্মরণ করতে পারছি না, ফরিদপুর প্রথম খেলাঘর আসর তৈরি হলো। সেটির নাম সূর্যসাথী খেলাঘর আসর, গোয়ালচামটে। এবং সেটি সৃষ্টি হওয়ার ব্যাপারে আমি একদম শুরু থেকে একজন সম্পৃক্ত ছিলাম এর সঙ্গে। আগেই বলেছি যে আসলে খেলাঘর আমাকে অনেক কিছু শিখিয়েছে, চিন্তা চেতনায়, মননে, ভাবনায়, এবং কালচারালি সব কিছুতেই খেলাঘরের দারুণ অবদান আছে। যেমন ধরেন, আমার খালা আমাকে শুরু করিয়ে দিয়েছিল, তার একটু হালকা ম্যাচুরিটি এসছে খেলাঘর আন্দোলনের মাধ্যমে। তবে একটা কথা কি, এখনকার সময়ের মতো তখন কিন্তু প্রাতিষ্ঠানিক কোনো ব্যাপার আসলে ছিল না।
কেউ কোনো দিন আমাকে কথা বলতে শেখায়নি, কেউ কোনো দিন আবৃত্তি করতে শেখায়নি। এটি আমি নিজে নিজেই কেমন করে যেন হয়ে গেছে। আমার এক মামা ভুল করে একটা কবিতার বই আমার বাসায় রেখে গেল, নির্মলেন্দু গুণের কবিতার বই, দীর্ঘ দিবস দীর্ঘ রজনী। সেখান থেকে একটা কবিতা আমি এমনি পড়লাম, পড়ার পর শুনলাম অনেকেই বলছে বেশ ভালো তো। ওই আমার ভিতরে উৎসাহ তৈরি হলো। এরপর থেকে কবিতা আবৃত্তি আমার একটি শখ, ভালো লাগা, যাই বলা যাক, সেটি তৈরি হলো। এখন পর্যন্ত সেই ভালো লাগাটি ভেতরে আছে, ভীষণভাবেই আছে। আমার কোনো কবিতা মনে থাকে না, এজন্য হঠাৎ করে কেউ বললে আমি আবৃত্তি করতে পারি না। কিন্তু এটি আমার একটি অন্যতম ভালো লাগা। এছাড়া অভিনয়ের প্রতিও একটু শখ বরাবরই ছিল। ছোটবেলায় আমি আগেই বলেছি যে একটা প্রাইমারি স্কুলে আমি পড়তাম, ঠিক তার পাশেই আমার বাসা। সেই প্রাইমারি স্কুলে এলাকার যত সাংস্কৃতিক কর্মকাণ্ড হতো তার রিহার্সাল বলেন, যাই বলেন, সেগুলো ওই প্রাইমারি স্কুলের মধ্যেই হতো। স্বাভাবিকভাবেই আমরা তখন 3, 4, 5-এ পড়ি। আমরা ওই রিহার্সাল দেখতে যেতাম। স্থানীয় যুবকেরা নাটক করতেন, তখনকার সময়ের কালচার। এটি আমরা 60-এর দশকের শেষ দিকের কথা বলছি। সে সময়ে এলাকার লোকরা মরশুমি নাটক করতেন। কেউ কেউ খোলা ময়দানে স্টেজ করে, কেউ কেউ জসিমউদ্দিন হলে ভাড়া করে। ওই রকম একটা নাটকের রিহার্সাল দেখতে দেখতে তো যখন ওইরকম একটা নাটকের রিহার্সাল দেখছি, ওই নাটকে একটি শিশু চরিত্র, অর্থাৎ শিশু মানে কিশোর চরিত্র, এই আমার বয়সী চরিত্র দরকার হলো। ওই আছে, তারা তখনও ওই চরিত্রটি বেছে বের করতে পারেনি। তা একজনকে বলা হলো, তার অভিনয় ওখানকার যে পরিচালনায় আছে তার খুব পছন্দ হলো না। দর্শকদের মধ্যে হঠাৎ করে আমাকে দেখে ওই পরিচালক বলল, এই ছেলে, তুমি অভিনয় করবে? আমি তো একটু মুখ চাওয়াচাই করলাম। ইচ্ছে আছে মনের ভেতরে, কিন্তু ভয় পরিবার থেকে দেবে কিনা। কারণ সন্ধ্যার পর রিহার্সাল হয়, পালিয়ে এসে রিহার্সাল দেখি। এখন বাসায় সব জানাজানি হয়ে যাবে যে আমি পালিয়ে রিহার্সাল দেখতে আসি। সঙ্গত কারণেই আমি বললাম যে আমার বাবা মা রাজি হবে কিনা আমি জানি না। তখন বলল, তুমি একটু ট্রায়াল দাও। আমি ওই চরিত্রে ওই প্রথম অভিনয় করলাম, রিহার্সাল। এবং বলা যায় যে ওনরা প্রথমেই বলল যে হ্যাঁ, ওকে দিয়ে হবে। আমাকে বলল যে তুমি করবে এই চরিত্র। আমি মনে মনে খুব খুশি, আবার ভয়। বাবা মা কী বলে, আমি ওদেরকে বললাম
আয়োজকদের যে আপনারা যদি আমার বাবা মাকে যে বলেন এবং উনি যদি রাজি থাকেন তাহলে আমি এটা করতে পারবো। তারা বললো এটা আমরা করবো, অসুবিধা নেই। অ্যাকর্ডিংলি তারা পরের দিন বাবার কাছে গেলেন, বাবাকে বোঝালেন। আমার বাবা খুব উদার মনের মানুষ ছিলেন। তারই একটাই কথা, পড়ালেখা করে তুমি যা করো তাতে আমার কোনো অসুবিধা নেই, মূল বিষয়টি পড়ালেখা থাকতে হবে। আমি তো খুশিতে অস্থির, নাটকের রিহার্সেল শুরু করে দিলাম এবং ওটাই আমার জীবনের প্রথম নাটক। খুব সম্ভবত কল্যাণ মিত্রের কোনো নাটক ঠাটক হবে, শেষ ফল টল এইরকম কিছু একটা নাম, আমার ঠিক মনে পড়ছে না। আমার যারা যারা অভিনয় করেছে তার মধ্যে কানাইদা, ওই কী বলে ফরিদপুরের যে থিয়েটার, মানে কী বলে সেটার সাধারণ সম্পাদক ছিলেন বোধহয় কানাইদা, সে ছিলেন। তো ওখানে জসিমউদ্দিন হলে আমাদের নাটকটি হলো এবং সেখানে নাটক করে তখনকার সমাজ ব্যবস্থা তো একটু অন্যরকম, সবাই নাটক দেখতে এসছে। আমি অভিনয় করলাম ওই নাটকে, আমাকে যেভাবেই হোক মরে যেতে হয়। একটা সময় আমি মরে যাই, মানে নাটকের একটা ট্র্যাজেডির সঙ্গে আমার সম্পৃক্ততা ছিল। স্বাভাবিকভাবেই দর্শককুল তা গ্রহণ করেছে, আমার অভিনয়ের গুণে না হোক, ওই ট্র্যাজেডির কারণে। ফলাফল কি হলো, আমি নাটকের পরে শুনলাম মাইকে ঘোষণা করা হচ্ছে যে আমি একটা মেডেল পেয়েছি। ওটাই ছিল আমার প্রথম অভিনয় এবং প্রথম পুরস্কার। এরপর তো জীবন বহমান নদীর মতো। পড়াশোনার এক পর্যায়ে রাজেন্দ্র কলেজে পড়েছি, সেখানে কবিতা পড়েছি, সেখানে তত বেশি সাংস্কৃতিক চর্চা করতে পারিনি, কারণ তখন একটা রাজনৈতিক টার্মোয়েল মধ্যে চলছে। আমরা 75 সালে এসএসসি এবং তার পরবর্তী সময়টি দেশের জন্য খুব সাংস্কৃতিক পর্যায়ের জন্য খুব ভালো অবস্থা ছিল না। এরপরে তো মেডিকেল কলেজে ভর্তি হয়েছি বরিশালে, এবং বলা যায় যে ওখানেই আমার বেড়ে ওঠা এবং নিজেকে পড়ালেখার পাশাপাশি যে কিছু একটা করলেও করতে পারি এরকম একটা ভাবার সুযোগ তৈরি করে দেয় আমার সেখানে। আমি ওখানে প্রথম 1 মাসের মধ্যেই কোনো একটা অনুষ্ঠানে আমাকে একজন বলল যে এই ক্লাসের থেকে একজনকে একটু কথা বলতে হবে। কে বলবে? আমি নিজেকে প্রকাশ করতে চাইনি, একজন বলল এই তুমি বলবে। আমি বললাম আমাকে যদি বলতে বলা হয় তাহলে আমি বলতে পারি। আমি বললাম এবং আমার বলতে কোনো দ্বিধা নেই। ওই বলাটি হয়তো বা আমি ভালোই বলে ফেলেছিলাম, কারণ তারপর থেকে আমাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। এরপর অনুষ্ঠান শেরেবাংলা মেডিকেল কলেজ বরিশাল, আর আমি জাহাঙ্গীর চৌধুরী টিটো যেন একদম একাকার হয়ে গেল। অডিটোরিয়ামে আমি নেই আমার 5 বছরে, এটা আমি ভাবতেও পারি না। সে
কবিতা আবৃত্তি হোক, অভিনয়ই হোক, উপস্থাপনাই হোক বা অন্য কোনো কিছু। আমি বরিশালে যখন পড়ি তখন মনে হলো যে আমি একটা নাটকের দল করি। তো আমি নাটকের দল করার ইচ্ছা পোষণ করলাম। আমার কিছু বন্ধু এ ব্যাপারে আমাকে খুব সহযোগিতা করলো। তারাও নাটক পাগল। সেই বন্ধুটি আমার এখন আর বেঁচে নেই, ডাক্তার নাসির, অকাল প্রয়াত। ও নাটকের যে কি পোকা ছিল, কি যে ভালোবাসা তার নাটক নিয়ে, তার সহযোগে। এবং আরও জিয়া সাইদ বলে আমার আরেকজন কবি বন্ধু, সে ছিল। সাতচু নামে আর একজন বন্ধু ছিল। এরা সব মিলে, আর সঙ্গে কিছু জুনিয়র ছেলে ছিল, শামসু, বাবলা, তারপরে জামিল, সব মিলে আমরা নাটকের গ্রুপ করলাম এবং আমরা সেখান থেকে নাটক করলাম এবং সেই নাটক প্রশংসিত হলো। বরিশালের একটি নামকরা নাট্য গ্রুপ ছিল শব্দাবলী। ওটা জাতীয় পর্যায়ে পুরস্কারও পেয়েছে ইতিমধ্যেই। তখন সেই শব্দাবলী আমাদের এই গ্রুপের নাটকের টেকনিক্যাল বিষয়গুলো আমরা অত ভালো পারতাম না, সেজন্য ওদের সাহায্য নিয়েছিলাম। সেই পরিপ্রেক্ষিতে শব্দাবলী যারা মানে মোটামুটি পরিচালনার সঙ্গে সম্পৃক্ত, তারা আমাকে অফার করলো যে তুমি শব্দাবলীতে যোগ দাও। এবং আমি শেষের দিকে এসে শব্দাবলীতেও সদস্য হয়েছিলাম এবং কিছু নাটকে অংশগ্রহণও করেছি। আমার সহশিল্পীদের মধ্যে, যেহেতু আমি তো অতি সাধারণ মানুষ ফরিদপুরের কনটেক্সটে, সেজন্য সাধারণ মানুষের কি হয়, একটু যারা একটু নাম করা তাদের কথা বলতে, তাদের সঙ্গে সম্পৃক্ততা আছে, এটা বলতে একটু এক ধরনের উৎসাহ অনুভব করে। তো আমিও ঠিক তেমনি ওই নাটকের সময় আমার মনে আছে, এক সময়ের টেলিভিশনের খুব নামকরা অভিনেত্রী ছিল মনিরা রহমান মেমি, ও আমার সহশিল্পী ছিল। এই জন্য আমি সুযোগটি নিয়ে নিলাম যে ওর সঙ্গেও আমি এক সময় নাটক করেছি। এরপরে যা হয়, জীবনে চিকিৎসক হওয়ার একটা বিড়ম্বনা আছে। আপনি চাইলেও সংস্কৃতি চর্চা ওইভাবে করতে পারেন না। আর আমাদের মধ্যবিত্ত সমাজে, আমরা তো মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমাদেরকে ক্যারিয়ারিস্ট হতে হয়। তো সেইভাবেই বেড়ে ওঠা। ফরিদপুরে অবশ্য আমি খুব সম্পৃক্ত থাকিনি, কারণ চিকিৎসক হওয়ার পর আর সেভাবে সম্পৃক্ত থাকিনি। তারপরে আমি ঢাকায় চলে গেলাম পোস্ট গ্র্যাজুয়েশন করতে। সেখানে যে আমার সেই বন্ধু ওই নাসির, সেও তখন ঢাকায় পোস্ট গ্র্যাজুয়েশন করে ফেলেছে, এরকম বা করছে এরকম সময়। বললাম না যে ওর নাটকের প্রতি খুব অগাধ ভালোবাসা। ও একদিন একটা পত্রিকার কাটিং নিয়ে আসলো আমার কাছে। পত্রিকার কাটিংটিতে লেখা যে নাটকের একটি স্কুল, যারা নাট্য শিক্ষা দেবে, 1 বছরের একটি কোর্স, ডিপ্লোমা, সপ্তাহে 2 দিন ক্লাস হবে, শুক্রবার আর শনিবার। আমার কাছে নিয়ে এসে বলল, বন্ধু আমরা দুজন এখানে ভর্তি হব। বলতে পারেন বুড়ো বয়স, কারণ তখন তো পড়ালেখা শেষ, পোস্ট গ্র্যাজুয়েশন করছি। সেই সময়ে
আমাদের কোমরের সমান ছেলেপেলেরা সবাই নাটকের স্কুলে ভর্তি হয়েছে, সব ইউনিভার্সিটিতে পড়ে, কেউ কেউ কলেজে পড়ে। তাদের সঙ্গে আমরা দুই বন্ধু মিলে গেলাম। থিয়েটার গ্রুপ রামেন্দ্র মজুমদার, ফেরদৌসী মজুমদার, আবদুল্লাল মামুন, এদের দ্বারাই পরিচালিত হচ্ছিল সেই কলেজ স্কুলটি, থিয়েটার স্কুল। সেখানকার দ্বিতীয় ব্যাচের ছাত্র আমি। সেখানে কিছু প্রাতিষ্ঠানিক জ্ঞান হলো, কিন্তু ধরে রাখতে পারিনি। আসলে চর্চা ছাড়া কোনো কিছু হয়ে ওঠে না। ওখানে থিয়েটার স্কুলে পড়তে যেয়ে বেশ কিছু বিখ্যাত মানুষের সঙ্গে পরিচয় হলো। আমাদের ক্লাস করাতে আসতেন কবির চৌধুরী স্যার, মঞ্জুরুল ইসলাম স্যার, মঞ্জুরুল হক না মঞ্জুরুল ইসলাম, মানে ইংরেজির সেই বিখ্যাত মানুষটি যে কিছুদিন আগে মারা গেলেন। তারপর আবু সালেক নাটকের, তারপরে মহসিন সাহেব, আলী জাকের সাহেব, ভাস্বর বন্দ্যোপাধ্যায়, রামেন্দ্র মজুমদার, আবদুল্লাল মামুন, ফেরদৌসী মজুমদার, এদের সবার সাথে এই নাটকের স্কুলের সুবাদে পরিচয় হলো। টেলিভিশনের একজন কে যেন আবু জাফর শামসুদ্দিনাকে কী যেন ঠিক আমার ঠিক এই মুহূর্তে মনে করতে পারছি না, উনি একদিন আমাকে বলল যে আপনি কি টেলিভিশনের সঙ্গে সম্পৃক্ত? আমি বললাম না তো স্যার। না, আপনার কণ্ঠটা বেশ ভালো, বলেনও ভালো, নিজেকে একটু একটু শ্লাঘার মতো মনে হচ্ছে যদিও, কিন্তু এই ঘটনাগুলো ঘটেছে তাই বললাম। একদিন রামেন্দ্র মজুমদার সাহেবও বললেন, নাটক পাঠ পড়াতেন তো উনি, তো আমি নাটক পাঠ করা শুরু করলাম। আমার যারা পাঠ করছেন অন্যান্য ছেলেমেয়েরা, তাদের থেকে আমার পাঠটি একটু আলাদা হচ্ছিল। তো সে তখন বলল যে আপনার কি নাটক পাঠের পূর্ব অভিজ্ঞতা আছে? আমি যে ওইভাবে নেই, তবে নাটক করেছি দু একটা, খুব একটা বেশিও না। এনিওয়ে, এইভাবে করে ওই স্কুলের পর্বটিও শেষ করলাম। সেই সময় থিয়েটার গ্রুপ আমাকে এবং আমার বন্ধু ওই নাসিরকে অফার করলো যে তোমরা কি এই গ্রুপে অংশগ্রহণ করতে চাও কি না। আমরা থিয়েটার গ্রুপে অংশগ্রহণ করলাম, মানে যোগদান করলাম, এবং ওখানে একটা দুটো নাটকেও অংশগ্রহণ করলাম। কিন্তু ওখানে পরবর্তীতে থিয়েটার গ্রুপে একটু ভাঙন হলো। সেখান থেকে খায়রুল আলম সবুজ সাহেবের নেতৃত্বে আর একটা গ্রুপ হয়ে গেল। যে কোনো কারণেই হোক আমরা ওই গ্রুপে চলে গেলাম। ওখানে যেও এখন যে অভিনেতা রহমত আলীর নির্দেশনায় উজির ঘোড়ার গল্প নাটকেও অংশগ্রহণ করলাম। দু একটা বিজ্ঞাপন চিত্রও কাজ করলাম। কিন্তু ওই যে বলে না যে আসলে কোনো কিছুতেই খুব গভীরভাবে মনোনিবেশ করতে পারলাম না। ওই যে জ্যাক অফ অল ট্রেডস, মাস্টার অফ নান। ডাক্তারিতেও মাস্টার হতে পারলাম না, অভিনয় অথবা কালচারাল পয়েন্ট অফ ভিউতে মাস্টার হতে পারলাম না। ওই জ্যাকই থেকে গেলাম। জোকারের খেলা সবাই দেখে, মনে রাখে না, সবাই মাস্টারকে খোঁজ করে, মাস্টার হওয়া গেল না। তারপর একদিন একটা বিজ্ঞাপন চিত্রে কাজ করার সময় অভিনেতা এবং পরবর্তীকালে রাজনীতিক আসাদুজ্জামান নূরের সঙ্গে পরিচয় হলো। আসাদুজ্জামান নূর সাহেব আমাকে
বললেন, আপনি ডাক্তার? আমি বললাম, হ্যাঁ। পোস্ট গ্র্যাজুয়েশন করেছেন? আমি সেটাও করে ফেলেছি। আপনি নাটক করতে আসছেন, তারপরেও বিজ্ঞাপন করতে আসছেন? আমি যে শখ। দেখেন, শখ করে কোনো কিছু হবে না, আপনাকে সিরিয়াস হতে হবে। এখন বলেন, আপনি কোনটাতে সিরিয়াস হতে চান? ওই যে মধ্যবিত্তীয় মানসিকতা। বললাম, ডাক্তারি তো করতেই হবে। উনি বললেন, তাহলে ডাক্তারিটাই করেন, কি দরকার এসব করে। মাথার ভিতরে কেমন যেন একটা হলো, মনে হলো তাই তো। চলে আসলাম ফরিদপুরে পোস্টিং নিয়ে, ফেলে রেখে আসলাম সমস্ত ভালো লাগা, ভালোবাসাগুলো। এখন ওই ডাক্তারি করি, সেটাও বললাম ভালো করে করে উঠতে পারিনি, আর ভালো লাগা ভালোবাসাগুলোও আছে। কেউ যদি ডাকে তখন এমন করে কথা বলি যার মধ্যে সুখের মাত্রা যতটুকু থাকুক বা না থাকুক, দুঃখের অনুরণনটা অনেক থাকে। কি পেলাম, কি পেলাম না। আমি বারবার বলছি না যে এই আমার প্রফেশনাল জীবন আর এই আমার সাংস্কৃতিক জীবন, এ দুটো আমাকে মাঝে মাঝে খুব বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছে। সাধারণের খুব একটা ভালো ধারণা নেই যে মেডিকেল কলেজের, মানে মেডিকেল জীবনে পোস্ট গ্র্যাজুয়েশনটা কত কঠিন একটা বিষয়। কিন্তু আসলে এটা অনেক কঠিন। আমি তখন এই অর্থোপেডিক্সে পোস্ট গ্র্যাজুয়েশন করছি, এবং এই সময়েই আমার ওই থিয়েটার স্কুলে ভর্তি। ভেবে নিলাম যে সপ্তাহে 2 দিন ক্লাস করব, অসুবিধা হবে না, বিকেলে বিকেলে হয়ে যাবে। এভাবে করতে করতে আমার একটা বছর শেষ হয়ে গেল থিয়েটার স্কুলের। তো থিয়েটার স্কুলের কোর্সের একটা বিষয় ছিল যে একটা প্রযোজনা তৈরি করতে হয় ওই ব্যাচের। সেখানে পর্দার সামনে পেছনের কাজগুলো সব, এগুলো একটা পরীক্ষার বিষয়। তা আমাদের একটা নাটক তখন বেছে নেওয়া হলো। নাটকটি হচ্ছে মুনির চৌধুরীর চিঠি। নাটকটি ডিরেকশন দেবেন ফেরদৌসী মজুমদার। ওই নাটকের সো কল্ড নায়ক বলে না, সেই নায়ক সোহরাব প্রতিযোগিতার মাধ্যমে আমাকে বেছে নিলেন ফেরদৌসী মজুমদার নিজেই। আমার একটা সমস্যা ছিল, এখনও আছে, যার জন্য নাটক করা হয়ে ওঠে না। সেটি হলো আমি ডায়ালগ মুখস্থ করতে পারি না। এটা আমার একটা বড় সমস্যা। যাই হোক, মুখস্থ অনেক কষ্ট করে মুখস্থ করছি পোস্ট গ্র্যাজুয়েশনের পড়ালেখা বাদ দিয়ে। তারপরে ফেরদৌসী মজুমদার ম্যাডাম, উনি আমাকে বললেন যে এই 7 দিনের মধ্যে যদি তুমি নাটকের সমস্ত ডায়ালগ মুখস্থ না করো, তাহলে তোমাকে এই ক্যারেক্টার আমি দেবো না। আমার জন্য এটা একটা চ্যালেঞ্জ, ওই ক্যারেক্টার আমাকে করতেই হবে। এবং আমি যাই হোক মোটামুটি করলাম, মুখস্থ করে ফেললাম। নাটক রিহার্সেল চলছে জার্মান কালচারাল সেন্টারে, নাটকটি হবে। ঢাকার সব বিখ্যাত বিখ্যাত লোকজন নাটক দেখতে আসবে। তার আগে একদিন স্টেজ রিহার্সাল।
সেই রিহার্সেলের দিন আমার পরীক্ষাও চলে আসছে। আমি খুব টেনশনে যে নাটকটা যদি একটু আগে বাগে হয়ে যায় তাহলে আমার হয়তো সমস্যা হবে না। কিন্তু এমনই হলো যে যেদিন স্টেজ রিহার্সেল তার পরের দিন আমার পরীক্ষা, ভাইবা পরীক্ষা। পরের দিন, ভাবতে পারেন, পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষা। আমি তাও ফাইনাল পরীক্ষা না, এটা সেকেন্ড পার্ট, ফাইনাল। তো আমি তখন ম্যাডামকে বললাম, ফেরদৌসী ম্যাডামকে, যে স্টেজ রিহার্সালে যদি আমি না থাকি, কারণ তাদেরকে আবার বলা যাবে না যে আমার পরীক্ষা আছে, তাহলে আবার ওই চরিত্র থেকে আমাকে বাদ দিয়ে দিতে পারে। কারণ সেকেন্ড ম্যান রেডি হয়ে আছে স্টেজ রিহার্সালের সময়, ঠিক পরীক্ষার আগের দিন, আগের রাত। আমি ম্যাডামকে বলতেও পারছি না, আমি শুধু ম্যাডামকে বললাম যে আমার একটা বিশেষ কাজ আছে পরের দিন, আমাকে একটু তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে, রাত 8টার মধ্যে অবশ্যই ছেড়ে দিতে হবে। অ্যাকর্ডিংলি আমি স্টেজ রিহার্সাল করলাম। 8টার দিকে রিহার্সাল শেষ করলাম তড়িঘড়ি করেই। আমার বন্ধু ওই নাসির ওর ব্যক্তিগত গাড়ি রেডি করে রেখেছে। আমি ওই গাড়িতে উঠে ঢাকা মেডিকেল কলেজে গেলাম, রুগী দেখলাম। ওখান থেকে তখনকার পিজি হাসপাতাল, সেই পিজি হাসপাতালে আসলাম, রুগী দেখলাম। রুগী টুগী দেখে যখন বাসায় ফিরি তখন রাত 12টা বাজে। পরের দিন আমার সার্জারি পরীক্ষা, সেকেন্ড পার্ট দিলাম। এটা ভেবে যে পরীক্ষায় তো, পোস্ট গ্রাজুয়েশনে তো অনেকেবারই অনেকে ফেল করে, আমিও না হয় ফেল করব। বিধাতার কি খেলা, পরের দিন পরীক্ষা দিলাম এবং ওই পরীক্ষায় আমি পাশও করে গেলাম। আবার মূল প্রযোজনা চিঠির সোহরাব হিসাবে আমি অভিনয় করলাম তার পরের দিন, পরীক্ষার পরের দিন। শুধু এইটুকু মনে আছে, সোহরাবের চরিত্র অভিনয় করে যখন মঞ্চ থেকে নেমে এসেছি, আবদুল্লাহ আল মামুন বসে আছেন, তার পাশে আর একজন লোক, আমি ঠিক চিনতে পারছি না, তবে বেশ নাম করা কেউ হবেন হয়তোবা। তো উনি আমাকে, আমি যখন যে মামুন স্যারের সামনে যে সালাম দিলাম, তখন ওই ভদ্রলোক মামুন সাহেবকে বলছে, এই ছেলে না কেবলমাত্র অভিনয় করে আসলো, বেশ ভালোই তো করেছে। মামুন সাহেব বললেন, হ্যাঁ, ছেলেটার ভিতরে অভিনয়টা আছে, কিন্তু কতটুকু কাজে লাগাতে পারবে জানি না। আমি তখন 4th ইয়ারে পড়ি, 4th ইয়ার ফাইনাল পরীক্ষা দেব। আমাদের কলেজে একটা ট্রেন্ড ছিল যে যারা 5th ইয়ার পরীক্ষা দেবে তাদেরকে একটা বিদায় সম্বর্ধনা দেওয়া। এখন সেটা আছে কিনা আমি জানি না, কিন্তু আমরা দিতাম। এবং এগুলো, এই সম্বর্ধনা আয়োজনের ক্ষেত্রে তারপরের ব্যাচ, অর্থাৎ যারা 4th ইয়ারে থাকে তারা মূলত আয়োজন করত। তো আমরা সেই অনুষ্ঠান আয়োজনের জন্য ব্যস্ততা, সব কিছু শেষ করেছি। তো শেষ করার পরে বরাবরই আমি কলেজের সব ধরনের অনুষ্ঠানের, এখন যেগুলো অ্যাঙ্করিং বলে না, ওসব না, আমি এমনি সরলভাবে তখন আমরা বলতাম উপস্থাপনা, তো উপস্থাপনা করতাম। এবং আমার উপস্থাপনার একটা বিশেষত্ব হচ্ছে, আমি কোনোদিন কোনো স্ক্রিপ্ট ব্যবহার করিনি, এক্সটেম্পো, মানে আমি যা মনে আসে তাই বলি।
যেমন এখন কথা বলছি সব কিছুই আমার কিন্তু মানে নিজস্ব কথা। আমি মনে করলাম যে আমরা তো এখন সিনিয়র, তো এই উপস্থাপনার দায়িত্বটা একটু নতুনদের কাউকে দিই। তো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে কাউকে বেছে নিয়ে আমি ওদেরকে দিলাম। ওরা স্ক্রিপ্ট রেডি করে যে উপস্থাপনা করছে। আমারও তো পরীক্ষা সামনে, মেডিকেলের পরীক্ষা তো সম্বন্ধে সবার ধারণা খুব আছে। আমি মেডিকেল ফোর্থ ইয়ারের পরীক্ষা, তো আমি ভাবলাম যে একটু এই ফাঁকে একটু লাইব্রেরিতে ঘুরে আসি। অনুষ্ঠান শুরু হয়ে গেছে, সব ঠিক করে ফেলে আমি চলে গেছি। হঠাৎ করে আমি লাইব্রেরিতে বসে আছি, হঠাৎ করে দেখি কয়েকজন ছেলে দৌড়ে চলে আসলো। প্লিজ একটু তাড়াতাড়ি আসেন, অনুষ্ঠানে একটু ঝামেলা হচ্ছে। কী ঝামেলা? গন্ডগোল ফ্যাচাত হচ্ছে, মানে খুব একটা কন্ট্রোল রাখা যাচ্ছে না। আমি দৌড়ে ছুটে গেলাম, পাশেই অডিটোরিয়ামে গেলাম। অডিটোরিয়ামে দুই সারি করে বসা আছে আমাদের ফিফথ ইয়ারের স্টুডেন্টরা, যাদেরকে বিদায় সম্বর্ধনা দেওয়া হচ্ছে, আর অন্যান্য সব ছাত্ররা উপরে আছে। কেমন একটা গ্যাঞ্জাম চারিদিকে। আমি মাঝখানের করিডোর দিয়ে, মানে ওই মাঝখান দিয়ে যাচ্ছি, তখন ওই ফিফথ ইয়ারের যারা বিদায় হচ্ছে তারা আমাকে অনেকে বলতে শুরু করলো, কী ব্যাপার তুমি নাই, অনুষ্ঠান হচ্ছে, আমাদেরকে তুমি কি বিদায়ী কিছু বলবে না? আমি বললাম এই তো যাচ্ছি বলে আমি মঞ্চে উঠলাম। উপস্থাপক দুজন ছিল, ওদেরকে সরিয়ে আমি জাস্ট বললাম, সমবেত বন্ধুগণ, কি এক অদ্ভুত ভালো লাগা আমার। সমস্ত অডিয়েন্স থেমে গেল, মনে হচ্ছে একটা সুই পড়লে শব্দ শোনা যাবে, পিন পতন স্তব্ধ। তখন আমি আমার বড় ভাইদের উদ্দেশ্যে দুটি কথা বলে আমি একটি কবিতা বললাম, এটি তোমাদের জন্য আমার উপহার। এখন কবিতা মনে থাকে না, আমার আগেই বলেছি। একটি লাইন বলবো, মনে আছে বলেছিলাম আবুল হাসানের কবিতা, প্রিয়তম পাতাগুলো ঝরে যাবে, কেউ মনে রাখবে না আমি কে ছিলাম, কি ছিলাম। এখানে আমাদের ল্যাবরেটরি ছিল, এখানে আমরা প্র্যাকটিক্যাল করতাম। আমি ভালোবাসি বাংলার আকাশ বাতাস, প্রান্তর, মাটি এবং মানুষ। আমি তাদের সঙ্গে ভীষণভাবে বেড়ে ওঠা একটা মানুষ। বাংলার সংস্কৃতি, বাংলার আবহমান সংস্কৃতি আমাকে খুব টানে, নিবিড়ভাবে টানে। সেই জন্যে হয়তোবা ওই বলে না, যদি একদিকে টান থাকে তাহলে ভালো, আমার টানটা দুদিকে। সেজন্য না হতে পেরেছি সংস্কৃতিকর্মী, না হতে পেরেছি চিকিৎসক। হ্যাঁ, দুটোর মাঝে টানাটানিতে না ঘাড়কা না ঘাটকা টাইপের মতো। তারপরেও জীবনের জন্য, মানুষের জন্য, একান্ত নিজের জন্য কিছু চাওয়া পাওয়া থাকে না। তাই যখন আমাকে এই বিষয়ে ডাকা হয়, তখন ওই নিজের আত্মার সেই চাওয়াটাকে পূরণ করবার জন্য ছুটে আসি বারবার। আজকে খুব ভালো লাগছে কথা বলতে, কারণ আমি আসলে কথা বলছি এমন একটা চত্বরে দাঁড়িয়ে, যে চত্বরে আমি একসময় বেড়ে উঠেছি। এখানেই আমার পড়ালেখা, এখান থেকেই আমি এসএসসি পাশ করেছি।
সঙ্গত কারণেই, যদিও সে সময়টি অনেক দূরের। আমি প্রায় ৫১ বছর আগে এই জেলা স্কুল থেকে পাশ করেছি। আমরা ১৯৭৫-এর ব্যাচ, এসএসসি ১৯৭৫। গতবার আমরা বন্ধুরা মিলে আমাদের ৫০ বছর এসএসসি পাশের উদযাপন করলাম ২ দিন ব্যাপী। আমরা সব বৃদ্ধরা হঠাৎ করেই তরুণ হয়ে উঠেছিলাম। আমরা ফিরে গিয়েছিলাম সেই ১৯৭৫ সনের সেই দিনগুলোতে। সব কিছুর পরেও আমার আর কি আছে, শুধু ভালোবাসাটা দেওয়া ছাড়া। তাই তো নির্মলেন্দু গুণের সেই কথা কবিতাটা বলতে হয়। আবার যখন দেখা হবে, প্রথম সুযোগেই বলে দেবো স্ট্রেট কাট, ভালোবাসি। এমন সত্য ভাষণেই যদি মোর কণ্ঠ কেঁপে ওঠে, কিংবা ঠোঁটের কাছে উচ্চারিত শব্দ থেমে যায়, ভালোবাসি বলে দেবো স্ট্রেট কাট, আবার যখন দেখা হবে।